আজকে শুরু করছি ক্লাস 11 এর তাপ সঞ্চালন। তো এর আগে তোমাদের এই ইউনিটে যে দুটো চ্যাপ্টার ছিল, তাপগতিবিদ্যা এবং গ্যাসের গতিতত্ত্ব, সে দুটো তো পড়িয়ে দিয়েছি। তো আশা করি তোমরা দেখেছো সবাই। তো এটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, অন্যগুলোর মতনই। এখানে অনেক সূত্র আছে, ভালো করে শিখতে হবে এবং বুঝে নিতে হবে। তো শুরু করা যাক। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ পরিবহনের ক্ষেত্রে স্থির পূর্ব অবস্থা বা স্থিতাবস্থা। এই জিনিসটা বোঝার জন্য একটা আমরা পরীক্ষা করব। খুবই সহজ পরীক্ষা। একটা কি করলাম, একটা পরিবাহী দণ্ড নিলাম, দিয়ে এই দণ্ডে ধরে এই দণ্ড এর এ প্রান্তে একটা স্টিম চেম্বার সেট করে দেওয়া হবে। এখান থেকে স্টিম পাঠানো হবে। দিয়ে কি করলাম, এ থেকে বি প্রান্তের দৈর্ঘ্য বরাবর কতগুলো থার্মোমিটার, এখানে ধর একটা থার্মোমিটার আছে, আমি জাস্ট দাগগুলো দিচ্ছি, সমান সমান দূরত্ব, দুটো তিনটে থার্মোমিটার এখানে একটু এঁকে দিই। এখানে একটা থার্মোমিটার দিয়েছি। এখানে একটা দিয়েছি থার্মোমিটার, আর এখানে দিয়ে পর্যবেক্ষণ করছি কি দেখব। তো স্টিম চেম্বারের থেকে যে তাপটা এ প্রান্তে পাচ্ছে, সেই তাপটা শুরুতে তিনটে অংশে ভাগ হয়ে যাবে। এক নম্বর, এ প্রান্ত দ্বারা গৃহীত তাপের একটি অংশ শোষিত হবে। শোষিত হলে কি হবে? শোষিত হলে প্রত্যেকটা অংশের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং যে থার্মোমিটারটা এ প্রান্তের সবচেয়ে নিকটে আছে তার পাঠ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে। এবং দেখবো তাতে যদি আমরা এটাকে ভ্যালুগুলো নিই, দেখবো এটাতে এতটা পারদ বেড়েছে, এই দাগ অবধি। এটার ক্ষেত্রে একটু কম, এটার ক্ষেত্রে আরো কম, প্রত্যেকটারই বাড়ছে, কিন্তু এটা যত দ্রুত বাড়ছে দৈর্ঘ্য বরাবর আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধির হারটা যেন কমে যাচ্ছে। মানে এটা যত তাড়াতাড়ি বেড়ে গেছে, তারপরের অংশে মানে এখানে তাপ পরিবহন হতে বা শোষিত হতে সময় লাগছে, তার জন্য এখানে একটু বৃদ্ধিটা পরে হচ্ছে। তো শোষিত হলো। দু নম্বর অংশ আমি লিখে দিচ্ছি, ওটা একটি অংশ পরিবহন হয়, মানে এই প্রান্ত থেকে বি প্রান্তের দিকে পরিবহন করবে, আর অবশিষ্ট অংশ বিকিরিত হয়, রেডিয়েশন হয়, মানে তাপটা ছেড়ে দিচ্ছে। এই তিনটে পয়েন্ট। তাহলে শুরুতে তাপটা শোষণ করার ফলে তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর উষ্ণতাটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হচ্ছে বা বিভিন্ন রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য বরাবর উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলা হয় পরিবর্তনশীল অবস্থা, ভ্যারিয়েবল স্টেট বা
স্থির পূর্ব অবস্থা, পরিবর্তনশীল অবস্থা বা স্থির পূর্ব অবস্থা, অর্থাৎ প্রথমে প্রত্যেকটা অংশের উষ্ণতা কনস্ট্যান্ট হচ্ছে না, মানে এখানে দেখা গেল 80 গিয়ে স্থির হয়েছে, এটা 100, স্টিম চেম্বার মানে এখানে টেম্পারেচার 100, সাপোজ এখানে হচ্ছে 80 অবধি বাড়তে পারে। তো কিছু সময় পরে দেখা যাবে তখন তাপের শোষণটা বন্ধ হয়ে গেছে, গিয়ে প্রত্যেকটা অংশের উষ্ণতা স্থির হয়ে গেছে। নির্দিষ্ট সময় পর দণ্ডের প্রতিটি অংশের উষ্ণতা স্থির হয়ে যায়, মানে কনস্ট্যান্ট। একটা সময় পর দেখা গেল এটা সময়টা যেমন খুশি হতে পারে, সেটা দৈর্ঘ্য বরাবর এখানে উষ্ণতা কত হবে সেটা সময়ের উপর নির্ভর করবে না, দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। যেটা বলা হচ্ছে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট, দৈর্ঘ্যের সঙ্গে পরিবর্তনের হার। দেখা গেল এখানে হয়ে গেল 80, এখানে হয়ে গেল 60, এখানে হয়ে গেল 40, এখানে আস্তে আস্তে কমছে। তো প্রত্যেকটা অংশের কিন্তু উষ্ণতা একই হবে না, আস্তে আস্তে ফল করবে উইথ লেন্থ। দৈর্ঘ্য যত বাড়বে উষ্ণতা কনস্ট্যান্ট বা স্থির মানে পৌঁছেছে যেখানে, সেই টেম্পারেচার ভ্যালুটা কিছুটা কম হবে এবং দৈর্ঘ্য বরাবর কমতে থাকবে। তো এই অবস্থায় এসে উষ্ণতা স্থির হয়ে যায়, এটাই বলা হচ্ছে, এই অবস্থাকে বলে স্থিতাবস্থা বা স্টেডি স্টেট। আগেটা ছিল ভ্যারিয়েবল স্টেট বা স্টেডি স্টেট। ঠিক আছে, তো এই সময় মানে এই অবস্থায় তাপের শোষণ বন্ধ হয়ে যায় এবং শুধুমাত্র পরিবহন ঘটে। ঠিক আছে, এই সময় তাপের শোষণটা বন্ধ হয়ে যায় এবং শুধুমাত্র আমাদের কি ঘটে? পরিবহন ঘটে। ঠিক আছে, তো দেখো এই যে উষ্ণতা স্থির হয়ে যাচ্ছে স্টেডি স্টেটে গিয়ে, সেটা নির্ভর করবে না, মনে রাখতে হবে এই স্থির উষ্ণতার মান সময় নিরপেক্ষ। এটা কখনোই নির্ভর করবে না সময়ের উপর। কিসের উপর নির্ভর করবে? উষ্ণ প্রান্ত থেকে দূরত্বের উপর নিরপেক্ষ, এবং এটি নির্ভর করে উষ্ণ প্রান্ত কোনটা? এখানে উষ্ণ প্রান্ত এ থেকে দূরত্বে তাহলে মনে রাখতে হবে সময়ের উপর এটা নির্ভর করবে না, দূরত্বটা যত বাড়বে উষ্ণতা তত কমবে। তার মানে অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তো এই প্রান্তের উষ্ণতা যা, এই প্রান্তের উষ্ণতা দেখা গেল একটা ঘরের উষ্ণতা স্থির হয়ে আছে, দেখা গেল 20 ডিগ্রি বা কিছুতে স্থির। তো এই যে ভেরিয়েশনটা হচ্ছে, এবং একটা সময় গিয়ে উষ্ণতা প্রথমে ভ্যারিয়েবল স্টেট দেন স্টেডি স্টেট এসে গেলে দু প্রান্তের উষ্ণতা কিন্তু স্থির, এবং শুধুমাত্র দু প্রান্তেই নয়, প্রত্যেকটা অংশের উষ্ণতা স্থির হয়ে যাবে। যে উষ্ণতা বা স্থির উষ্ণতার মানটা সময়ের উপর নির্ভর করবে না, রাইট? সময়ের উপর নির্ভর করবে না, কিসের উপর নির্ভর করবে? এই যে উষ্ণ প্রান্ত তার থেকে দূরত্ব কত। তো এইভাবে যে উষ্ণতার পরিবর্তন দৈর্ঘ্যের সাথে, সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা উষ্ণতার নতি। তো সেটা একটু দেখে নেওয়া যায়।
এটা মুছে দিলাম, তোমরা ঠিক করে লিখে নেবে। তো ধরো আমরা মনে করি, ওই ছবিটা থাক, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটা ধাতব দণ্ড এঁকে নিচ্ছি একটু বড় করে। এদিকটাকে আমরা টেম্পারেচার রেখেছি θ1, এদিকটা হচ্ছে উষ্ণ প্রান্ত, এদিকটা রুম টেম্পারেচারে আছে θ2, এটা আছে ঘরের উষ্ণতায়। স্টেডি স্টেটে গিয়ে দেখছি এই দুটো কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এর দৈর্ঘ্য যদি x বলি, তাহলে দৈর্ঘ্যের সাথে উষ্ণতার যে নতি, এখানে যদি ছোট্ট একটা অংশ নিই, সেখানেও যদি বলি ধরো এখানে ছোট্ট একটা এলিমেন্ট নিয়ে দৈর্ঘ্য বরাবর dx, এই dx অংশেরও কিন্তু দু প্রান্তের একটা উষ্ণতার ফারাক থাকবে। এই দু প্রান্তে dx এর ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে এখানে দণ্ডের দৈর্ঘ্য বরাবর উষ্ণতা হ্রাসের যে হার, তাকেই বলা হচ্ছে উষ্ণতার নতিমাত্রা বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যে এই যে ছোট্ট একটা অংশ আমরা নিয়েছি এলিমেন্ট, এই এলিমেন্টার পার্টে, এলিমেন্টারি যে পার্টটা dx, তাহলে সেটা যদি ভাবি আগেরটা যেটা বললাম, তাহলে সেটা কত হবে θ1 মাইনাস θ2 বাই x। এটা কিন্তু টেম্পারেচার গ্রেডিয়েন্ট এবং এটা কনস্ট্যান্ট। তো প্রত্যেকটা অংশে এইভাবে টেম্পারেচারটা স্থির হবে এবং এই প্রক্রিয়ার ফলে মানে যখন স্টেডি স্টেট চলে এলো না, তখন যে তাপ সঞ্চালন করবে সেটা কোন প্রক্রিয়া ঘটবে? শুধুমাত্র হিট কন্ডাকশন বা পরিবহন। তো দেখো তাহলে dx ক্ষুদ্র অংশের ক্ষেত্রে dx ক্ষুদ্র দৈর্ঘ্যের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য dθ হলে, মানে এদিকে টেম্পারেচার যা আর এদিকে টেম্পারেচার তাদের ডিফারেন্সটা হচ্ছে, মানে এখানে যদি বলি θ প্লাস dθ আর এদিকে টেম্পারেচার θ, তাদের টেম্পারেচার কতখানি কমে গেছে, ডিক্রিজ উইথ লেন্থ, রেট অফ ডিক্রিজ। dθ হলে নতিমাত্রা হবে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তাহলে মাইনাস dθ dx। এটাকেই বলা হচ্ছে নতিমাত্রা বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। মাইনাসটা কেন দিলাম? যত দূরত্ব বাড়বে উষ্ণতা তত কমবে, ব্যস্তানুপাত। এটা বোঝানোর জন্য এই বিষয়টা। ইটস এ পজিটিভ কোয়ান্টিটি, কারণ এখানে dθটা নেগেটিভ হ্রাস পাচ্ছে বলে, dxটা পজিটিভ দৈর্ঘ্য বাড়ছে বলে। দ্যাট ইজ এই যে স্লোপটা ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ স্লোপ অফ টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স কার্ভ। তাহলে এই যে গ্রাফটার ক্ষেত্রে দেখবো এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি হতে গেলে dθটা নেগেটিভ, মানে হ্রাস পাচ্ছে, dθ মানে চেঞ্জ, কতখানি মাইনাসে চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ এটা পজিটিভ আনার জন্য এখানে একটা নেগেটিভ ব্যস্তানুপাত ব্যাপারটা বোঝানোর জন্য একটা মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করছি। ওকে, তো এই যে এরিয়া ক্রস সেকশনটা নিয়েছি, এটা যদি হয় a, এর ভেতর দিয়ে কতখানি হিট ট্রান্সফার হচ্ছে সেটা তোমরা পড়ে এসছো ক্লাস 10 এ। কিউটা কত হয় তোমরা ক্লাস 10 এ পড়েছো অনেকটা ডিটেইলসে, তো সেটা একটু দেখে নিই এবার। তাহলে পরিবহন এবার চলে আসছি আমরা। তাহলে এটা হলো উষ্ণতার নতিমাত্রা শিখে গেলাম, ভ্যারিয়েশন অফ টেম্পারেচার
with length or decrease of temperature with length is defined as temperature gradient. Okay, না আমরা যেটা করব তাপ পরিবহনে পরবর্তী যে বিষয় আমাদের পরিবহনের ক্ষেত্রে কতখানি পরিবাহিত তাপ, যেটা ক্লাস 10 আমরা পড়েছি থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ সঞ্চালনের আমরা পড়ে এসেছি, সেটা একটু দেখব। তো আমরা কি জানি কতখানি তাপ পরিবাহিত হবে, ধরো কোন একটা তাপের পরিবহন, ওই ছবিটাই আবার দেখাচ্ছি। তখন একটা পার্ট নিলাম, আমরা তাপ পরিবহন আলোচনা করবো। তাহলে কোন অবস্থায়? স্থিতাবস্থায় বা স্টেডি স্টেটে। তাহলে স্টেডি স্টেটে এই লেন্থ তাহলে x, এটা হচ্ছে θ1, this is θ2 and this is area cross section, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এখান দিয়ে কতখানি তাপ লম্বভাবে প্রবাহিত হচ্ছে q। ধরে নিচ্ছি এর ভিতর এখানে যে এরিয়া ক্রস সেকশনটা নিয়েছি ছোট্ট একটা পার্ট, সেটা হচ্ছে এর ভিতর দিয়ে তাপটা লম্বভাবে যাচ্ছে। কিউটা কি? মনে করি পরিবাহী দণ্ডের এ প্রস্থচ্ছেদের সাথে লম্বভাবে ইন পারপেন্ডিকুলার ডিরেকশন, বা বলতে পারি উইথ প্যারালাল টু দ্য এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরের সঙ্গে অ্যান্টি প্যারালাল অ্যাকচুয়ালি, এরিয়া ভেক্টর তো এই দিকে হয়, যেদিকে ওই ডিরেকশনে যাচ্ছে। ওকে, লম্বভাবে t সময়ে পরিবাহিত তাপ সমান কি? স্মলেস্ট এলিমেন্ট ধরলে dq হতো, এখানে যেহেতু q ধরেছি তাহলে পুরোটা ধরছি, তাহলে এটা কি হবে? q যদি হয় তাহলে সেটা নির্ভর করছে কিসের উপর? এক নম্বর, পরিবাহিত তাপ q প্রপোর্শনাল টু কিসের সঙ্গে? এরিয়া। এরিয়া যত বেশি হবে তাপ পরিবহন বেশি হবে। যখন কোনটা স্থির? দৈর্ঘ্য বা বেধ, দৈর্ঘ্য বা বেধ থিকনেস কতখানি সেটা কনস্ট্যান্ট, আর নতিমাত্রা স্থির। এটা ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর, পরিবাহিত তাপ নতিমাত্রার সাথে, এই দুটোই প্রপোর্শনাল টু নতিমাত্রা, মানে θ1 - θ2 বাই x, এই দুটো হচ্ছে প্রধান। যখন একটা কি সময়, এটাতে সময় স্থির, সময়টাকেও গুরুত্ব দিতে হবে, বেশি সময় দিলে বেশি তাপ পরিবহন হবে। 2 নম্বর, এর ক্ষেত্রে কি স্থির? ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদ ও সময়। আর 3 নম্বর, পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক, মানে যত বেশি সময় দেবো তাপ পরিবহন তত বেশি হবে, এটা আমরা খুব ভালোভাবে জানি। শোষণটা স্থির হয়ে গেল, স্টেডি স্টেটে এসে শুধুমাত্র হিট কন্ডাকশন হয়, তখন কিন্তু শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে না, রেডিয়েশন হচ্ছে না, শুধুমাত্র কন্ডাকশন। আচ্ছা, মানে আমরা ধরে নিচ্ছি কোনোটা বিকিরিত হয়ে নষ্ট হচ্ছে না, এটা আমাদের জাস্ট একটা কনসিডারেশন, সামান্য হলেও হবে। তাহলে এখানে নতিমাত্রা, প্রস্থচ্ছেদ, এগুলো স্থির। এই যে তিনটে সূত্র পেলাম, প্রথম দুটো প্রধান আর লাস্টেরটাও গুরুত্বপূর্ণ। তাহলে প্রস্থচ্ছেদের সমানুপাতিক, নতিমাত্রার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, সবগুলোই সমানুপাতিক।
তো এই যে তিনটে সূত্র আমরা পেলাম, তিনটেকে যদি একসঙ্গে জুড়ে দিই, তোমরা পড়ে এসছো ক্লাস 10, তোমরা সবাই জানো, তাও বলছি, সবগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে পরিবাহিত তাপ যেটা, তাহলে কিউ পেয়ে গেলাম। সুতরাং অতএব পরিবাহিত তাপ কিউ সমানে দিয়ে দিলাম, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সমানুপাতিক ধ্রুবকটা আনতে হবে। কিউ সমান সাম কনস্ট্যান্ট কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এক্স ইন্টু, ওকে। আর যদি আমরা সাজিয়ে দিলে কি, তাহলে হলো কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই, এটাই হচ্ছে তাপ পরিবহনের প্রধান সূত্র তাপ সঞ্চালনের ক্ষেত্রে। টি সময় কতখানি তাপ পরিবহন ঘটবে তার প্রধান সূত্রটা আমরা এখানে দেখে নিয়েছি। যদি আমরা একটা ছোট্ট অংশ ধরতাম, স্মলেস্ট এলিমেন্ট, একটা ছোট্ট ডিএক্স অংশ ধরতাম, সেই ক্ষেত্রে যার টেম্পারেচার, এই তলের টেম্পারেচার হলো থিটা প্লাস ডি থিটা, আর এদিকেরটা কমে গিয়ে হচ্ছে থিটা, এখানে থিটা 1 গ্রেটার দেন থিটা গ্রেটার দেন থিটা 2। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখতে পারি? এই যে ক্ষুদ্র অংশ দিয়ে, তাহলে এই ক্ষুদ্র অংশের সাপেক্ষে dx ক্ষুদ্র অংশের সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে লিখি, সেক্ষেত্রে dq সমান k a d theta dx ইনটু t। ঠিক আছে, এটাকে dt লিখতে পারতাম, অ্যাকচুয়ালি যেহেতু dq ধরেছি তাহলে ধরলাম এটা dt। তাহলে এবং এখান থেকে তাহলে dq dt টা চলে আসছে, যেটাকে বলা হয় তাপ প্রবাহ মাত্রা k a d theta dx। এই dq dt এটাকে বলা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। আমরা কি ধরেছি, dt টাইমে কতখানি তার কাছে dq পরিমাণ তার কাছে, ইন্টিগ্রেট করলে তাহলে এটা পাওয়া যাবে। ইন্টিগ্রেশন কত থেকে কত, থিটা 1 থেকে থিটা 2, নেগেটিভ সাইন তার জন্য থিটা 1 আগে চলে এসেছে। ওকে, এটাকে যদি ইন্টিগ্রেট করি, এখানে একটা মাইনাস সাইন দেওয়া উচিত অবশ্যই, কারণ এটা ইটস এ নেগেটিভ কোয়ান্টিটি। এখানে একটা মাইনাস সাইন যদি দিই, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে সেটা হয়ে যাবে q বাই t ইকুয়ালস টু k a, এটা হবে থিটা 1 মাইনাস থিটা 2 বাই x সম্পূর্ণ অংশের ক্ষেত্রে। ওকে, তো k টাকে বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, তোমরা জানো তাপ পরিবাহিতা। তো সেটা একটু দেখা যাক। ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করার পর আমরা পরবর্তী অংশে চলে যাব। তাহলে দেখো, তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি, তাহলে k সমান কত আসছে, তাহলে k টা হচ্ছে তাপ পরিবাহী থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবহন গুণাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক, তো কি এটা কি ডেফিনিশন, তাহলে কে চলে আসছে qx বাই a theta 1 minus theta 2 into t। k সমান চলে আসছে এটা k এর ভ্যালুটা, এটা কিন্তু ভালো করে লিখি, তোমরা বলবে ম্যাডাম কি কে লিখেছেন স্যার, ভালো কে ভালো। তো দেখো এখানে ডেফিনেশনে যদি আসো, তোমরা সবাই জানো, আশা করি শিখে এসেছো, যদি
ইউনিট এরিয়া একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন এবং একক দৈর্ঘ্য সম্পন্ন, একক ক্ষেত্রফল বিশিষ্ট, আমি ডেফিনিশন লিখবো না, মুখে বলে দেবো, এবং একক দৈর্ঘ্য সম্পন্ন কোন পরিবাহীর দুপ্রান্তে উষ্ণতার পার্থক্য বা নতিমাত্রা দিয়েও বলা যায়, যদি এখানে নতিমাত্রাটাই বলে দিই, একক ক্ষেত্রফল সম্পন্ন এবং একক নতিমাত্রা সম্পন্ন, দিস ইজ ওয়ান। তাহলে একক ক্ষেত্রফল আর একক নতিমাত্রা সম্পন্ন দুই পরিবাহীর মধ্যে দিয়ে t equals to x সেকেন্ড, এটা সবসময় এক সেকেন্ড, SI CGS সবসময় এক সেকেন্ড। তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক নতিমাত্রা বিশিষ্ট কোন পরিবাহীর দুটোর মধ্যে দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ এত হলে Q সমান K। তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক নতিমাত্রা সম্পন্ন, উষ্ণতার নতিমাত্রা একক সম্পন্ন কোন পরিবাহী দণ্ডের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হচ্ছে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, সেই পরিমাণ তাপকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এগুলোকে 1 বসিয়ে দাও, এটা টিটা 1, এটা 1, এটা 1, তাহলে K সমান Q। তাহলে এখানেই চলে এলো তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক উষ্ণতার নতিমাত্রা বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ লম্বভাবে তলের ভিতর দিয়ে পরিবাহিত হয়, পরিবহন ঘটে যে পরিমাণ তাপ, তাকেই বলা হচ্ছে ওই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। পয়েন্ট টু বি নোটেড, উপাদানের উপর নির্ভর করে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন হয়। তোমরা ইন্ডিয়ান হাউজের পরীক্ষা দেখেছো, তাপ পরিবহন বা তাপ সঞ্চালনের বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন, মানে তাদের কে এর মানগুলো আলাদা। কে এর মান যদি বেশি হয় তার তাপ পরিবহন ক্ষমতা বেশি, কে এর মান যদি কম হয় তার তাপ পরিবহন ক্ষমতা কম। কথাগুলো তোমরা অবশ্যই লিখে নেবে, মনে রাখবে কথাগুলো, যে কথাগুলো বলছি লিখে নেবে, আমি সব কথা বোর্ডে লিখবো না। ঠিক আছে, তোমরা পয়েন্টগুলো অবশ্যই লিখে নেবে। তাহলে কি হলো, কে যার বেশি হবে তার কিউটা বেশি হবে, পরিবহনটা ভালো হবে, সে তার তাপ পরিবহন ক্ষমতা বেশি। ডেফিনেশন হলো, যদি ডাইমেনশনে যাই, মাত্রিক সংকেত, Q মানে এনার্জি, ml square t minus 2, x means length, area means L square, temperature theta, dimension of temperature theta, and time t। ये काटाकुटी করে কি চলে এলো, m l t minus 3 theta inverse 1। এটাই হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা ফর থার্মাল কন্ডাক্টিভিটি। এখান থেকে আমরা ইউনিট লিখতে পারি। ইউনিটটা যদি ভাবি, সিজিএস যদি বলি, এই অনুসারে লিখলে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস, সেকেন্ড ইনভার্স 3 ডিগ্রি সেলসিয়াস, ইনভার্স 1, and SI unit কিলোগ্রাম, মিটার, সেকেন্ড ইনভার্স 3 কেলভিন, ইনভার্স 1। এই দুটোকে আমরা সিজিএস আর এসআই একক হিসেবে ব্যবহার করতেই পারি। ডাইমেনশনটা মনে রাখতে হবে এককের ক্ষেত্রে, কিংবা তোমরা ডাইরেক্ট একদম ওখান থেকেও বলে দিতে পারো। একটুখানি ক্যামেরাটা নিচে করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তো যাই হোক, এখান থেকে আর কি আমরা একক পেতে পারি সেগুলো একটু দেখে নিই। তো তোমরা এর সঙ্গে ওহমের সূত্র পড়ে এসছো, ওহম, তাহলে তাপ সঞ্চালনের ক্ষেত্রে ওহমের সূত্র, তড়িৎ সঞ্চালনের ক্ষেত্রে ওহমের সূত্র, V সমান IR, আর এখানে সেটা হচ্ছে থিটা টেম্পারেচার ডিফারেন্স ইকুয়ালস টু I ইনটু RH। I মিন্স তাপ প্রবাহ মাত্রা। ওকে, দেখি আর কি একক হয়। যদি এখান থেকে লিখি, সিজিএস এ লেখা যাবে, এটা হলো ক্যালোরি। আচ্ছা, x দেখো, x আর এটা কেটে গিয়ে আমাদের চলে আসছে আমাদের ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স
ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড, এটা লেখা যায়। আর এসআই তে লেখা যায় আর একটা ইউনিট, এগুলো হচ্ছে ইউনিট অফ কে, এটাও কিন্তু ইউনিট অফ কে দুটোই, এটাও এক ধরনের একক, এটা মাত্রিক সংকেত থেকে এককগুলো লিখলাম, আর এটা লিখছি আমরা ডাইরেক্ট ফর্মুলা থেকে। দেখো টেম্পারেচার পার, এটা তাহলে দ্যাট ইজ ওয়াট, জুল পার সেকেন্ড ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে এইগুলোকেও আমরা এই হিসেবে বলতে পারি। ঠিক আছে, তো এবার যেটা করতে হবে, এইগুলো অবধি আমরা শিখে এসেছি, এগুলো আমরা জানি। এবার চলে আসবো তাপ সঞ্চালনের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে যেমন তোমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় পড়েছো, মিশ্র সমবায়, তাপ সঞ্চালনের ক্ষেত্রেও আমরা এবার সেটা দেখব, ঠিক একদম রোধের মতন, প্রবাহ তড়িতের মতন। তো সেটা দেখা যাক। মানে আমাদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে হবে। এটা মুছে দিই। শ্রেণী সমান্তরাল সবাই শিখতে হবে। তো পুজো তো তোমাদের চলছে এখনো, তো আনন্দ করতে থাকো, করতে থাকো। তো আমাদের কৃষ্ণগড়ে আমাদের জয়দ্রী পুজো চলেই এলো, অনেক পাড়াতে আলোর দিয়ে সাজাতেও শুরু করে দিয়েছে, ঠাকুর অনেকটা আমাদের হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখবে, সবাই আনন্দ করবে, কিন্তু দূরত্ব বিধি মেনে এবছর তো আমাদের খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, চলে আসি, এবার চলে আসি শ্রেণী সমবায়। সিরিজ কানেকশন, দুটো পরিবাহীকে যদি কখন শ্রেণী হবে, দুটো পরিবাহী, আর এরকম একটা আছে, দুটো, তিনটে, চারটে, আমাদের যেগুলো শিখতে হবে সেটা শিখতে হবে। ধরে এটা একটা, এটা বললাম x1, এর থার্মাল কন্ডাক্টিভিটি, উপাদানের দুটো ভিন্ন উপাদানের তৈরি, এটা অন্য কালার ইউজ করি, ব্লুটা দেখি, এটাতে নীল কালার। এরিয়াটা কমন এরিয়া, দুটোর এরিয়া এখানটা মাঝখানটা সমান, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা একটা হলো K2। তো আমাদের কি কি করতে হবে, এই যে আমরা জুড়ে দিলাম হিট কন্ডাকশন, ধরো দুটো ভিন্ন যদি এরিয়া হতো অসুবিধা নেই, কিন্তু তাদের কিন্তু একটা জায়গাতেই তাপটা সঞ্চালন হচ্ছে, দুটো যদি অসম হয়, অসম ক্ষেত্রে বলে রাখবে, তারা পয়েন্ট যেটা কন্ট্যাক্টে থাকবে সেই এরিয়াটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে কমন এরিয়া যেটা, সেটা কিন্তু এই জায়গাটা, মানে হিট ট্রান্সফারটা এখান দিয়ে গেল, এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে চেঞ্জ হচ্ছে। তো আমাদের কি করতে হবে, ধরলাম এদিকে আমরা রেখেছি উচ্চ উষ্ণতা, এদিকে নিম্ন উষ্ণতা, আর এই কন্ট্যাক্ট যেখানে আছে স্পর্শতলের উষ্ণতা থিটা। তো আমাদের দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে বা শিখতে হবে। এক নম্বর হলো, তাহলে এখানে θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে হিট ট্রান্সফার হবে এই ডিরেকশন থেকে এই ডিরেকশন। দেখো কারেন্টের ক্ষেত্রে শ্রেণী সমবায় আমরা শিখেছিলাম প্রবাহ যাওয়ার ক্ষেত্রে একটা পথ, এখানেও তাই, হিটটা ট্রান্সফার কিন্তু ভাগ হচ্ছে না, এই মাধ্যম থেকে গিয়ে তারা কিন্তু একটা পথের ভিতর দিয়ে যেতে দেখতে পাচ্ছি, আলাদা পথ নেই, একটাই পথ, কিন্তু মাধ্যম দুটো আলাদা। এটা এক নম্বর মাধ্যম, মাধ্যম এক, এটা হলো তামা, এটা হলো অ্যালুমিনিয়াম, মাধ্যম দুই, দুটো মাধ্যম। তো হিটটা ট্রান্সফার হবে, কমন এরিয়াটা হচ্ছে এই জায়গাটা, এই ক্ষেত্রফল। তো আমরা এটাকে দুটো ভাবে দেখবো, একটা হচ্ছে রোধের কনসেপ্ট থেকে, একটা হচ্ছে নর্মাল স্টেডি স্টেট ধরে। স্টেডি স্টেট তো সবসময়, নালে তাপ পরিবহনটার সমস্যা হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আমার নতিমাত্রাটা সব জায়গায় সমান হবে না। তো যাই হোক, এখান দিয়ে হিটটা যাচ্ছে, তো স্টেডি স্টেটে প্রত্যেকটা অংশ দিয়ে Q/T টা সমান হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমরা পেয়েছি কত, সূত্রটা লিখি, Q সমান KA টেম্পারেচার ডিফারেন্স বাই x ইনটু T, এই তো সূত্র। তো এটাকে বললাম A প্রান্ত, এটা P প্রান্ত, এটা Q, Qটা বাউন্ড, এটা R, তাহলে হিট যাচ্ছে P থেকে Q তে, Q থেকে R, আমরা ধরে নিচ্ছি কোনো তাপ ভেতরে জমে থাকছে না, টোটালটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে থ্রু কন্ডাকশন প্রসেস। ওকে, তো
তাহলে প্রথম আমরা হিসাব করি কিউ, পি কিউ কত, পি থেকে কিউতে পি সময় কতটা তাপ গেল, এটা কত হবে k1a θ1 মাইনাস থিটা t বাই x1। ওকে, ঠিক আছে। সিমিলারলি এই তল থেকে এই তলে কতটা হিট ট্রান্সফার হলো, দিস ইজ qr, q to r, p to q, q to r, তাহলে যেটা হলো k2a থিটা মাইনাস থিটা 2 t বাই x2। তা t সময় p থেকে q তে কতটা তাপ গেল, q থেকে r এ কতটা তাপ গেল পেয়ে গেলাম। এবার স্টেডি স্টেটে এই দুটোর মান সমান, মানে ভিতরে কোনো তাপ জমে থাকছে না, পুরোটাই সঞ্চালিত হয়ে যাচ্ছে। তাহলে অতএব k1a এটা লিখি স্টেডি স্টেটে বা স্থিতাবস্থায় qpq সমান qqr। p থেকে q তে যতটা তাপ যাবে ততখানি তাপ q থেকে চলে যাবে r এ। তাহলে এই দুটো যদি সমান করে দিই তাহলে দেখো t টা কাটছে এটা কাটছে, তাহলে আমরা লিখতে পারি অতএব k1 θ1 মাইনাস থিটা বাই x1 সমান k2 a আর t টাকে আমি কেটে দিয়েছি আগে থেকে, থিটা মাইনাস থিটা 2 বাই x2। ওকে, তাহলে আমরা এটাকে একটু কায়দা করে লিখে নিই, বা এটা যদি লিখি ধরো θ1 মাইনাস থিটা বাই k1 বাই x1 সমান থিটা মাইনাস থিটা 2 বাই k2 না x1 বাই k1, k1 টাকে নিচে নিয়ে এলাম, এটা হচ্ছে x2 বাই k2। দেখা যাচ্ছে ঠিকঠাক, রাইট। এবার এখান থেকে এটাকে কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি যদি গুণ করে দিই আমরা বার করতে চাই সংযোগ স্থলের উষ্ণতা, যখন দুটোকে জুড়বো স্টেডি স্টেটে এই সংযোগ স্থলে দুটো যেখানে কন্টাক্ট হবে সংযোগ স্থলের উষ্ণতা হলো থিটা। হ্যাঁ, থিটা হচ্ছে এদের সংযোগ স্থলের উষ্ণতা। আচ্ছা, এখান থেকে আমরা থিটাটা বার করব। থিটাটা তাহলে কত আসছে কোণাকুণি গুণ করলে, তাহলে আসছে k2 x2 বাই k2 থিটা 1 মাইনাস x2 বাই k2 থিটা সমান x1 বাই k1 থিটা মাইনাস x1 বাই k1 আচ্ছা x, হ্যাঁ ঠিক লিখলাম x1 বাই k1 থিটা 2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি থিটাটা বার করি, কি করে বার করব, তাহলে থিটাটা কত আসছে, তাহলে থিটা চলে এলো আমাদের এখান থেকে, আমি এখান থেকে লিখছি স্টার্ট দিয়ে এখানে লিখেছি, তাহলে থিটা চলে এলো সংযোগ স্থলের উষ্ণতা। থিটা কত চলে এলো, এটাকে এই সাইড ওটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে x1 বাই k1 থিটা 2 প্লাস x2 বাই k2 থিটা 1 বাই x1 বাই k1 প্লাস x2 বাই k2। ওকে, তাহলে এটা আমরা সংযোগ স্থলে উষ্ণতার মানটা কত হয় সেটা আমরা নির্ণয় করে ফেললাম। এবার ঘটনা হলো কি ঘটনা, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হবে, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হবে, তো এটা শ্রেণী সমবায়, এখানে আমরা জানি ওহমের সূত্র কাজে লাগে। তাহলে একটু রোধগুলো বার করি, দিয়ে তুল্য রোধটা বার করবো, তো সেটা দেখায়। তাহলে এটা হচ্ছে সংযোগ স্থলের উষ্ণতা পেয়েছি, এই জায়গাটা মুছে দিলাম আমি। এখান থেকে যদি আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে দেখো, আমাদের আর এর সূত্র কি ছিল, তাপ রোধের সূত্র d/Ka, তাই তো d/Ka, dটা ছিল এখানে x
তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে 1 নম্বর মাধ্যমের তাপরোধ R1 বললাম, তাহলে কথা হবে D মানে হচ্ছে x, x1 বাই k1a। আর 2 নম্বর মাধ্যমের তাপরোধ কত, কোথা থেকে পড়ছে এটা আমরা কনসেপ্ট অফ এটা আমরা কি লিখতে পারি, এটাকে একটু দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা। রোধটা কত থেকে পেলাম, তোমাদের মনে হতে পারে স্যার কত থেকে লিখছে। তো আমরা শিখেছিলাম ওহমের সূত্রের সঙ্গে তুলনা করে। আচ্ছা, কিউটা পেয়েছিলাম কত, কে এ θ1 θ2 t/x, মেন সূত্র। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি, তাহলে θ1 θ2 বাই x বাই কে এ, এটা হচ্ছে q/t। তাহলে q/t কে বলা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা, IH, this is the temperature difference by thermal resistance RH। তো I টাকে বলা হচ্ছে, দেখো ওহমের সূত্র I = V1 - V2 / R, একদম ওহমের সূত্রের মতনই কিন্তু আকারটা চলে এলো। তো ওহমের সূত্রের সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি তাপ প্রবাহ মাত্রাটা কখন কমবে, যদি d/k এটা বেশি হয়। তাপ প্রবাহ মাত্রা কখন কম হবে, যখন d/k এটা বেশি হবে। d/k সরি x/k, আমি d দিয়ে লিখি যেন ওটা অভ্যাস, এখানে x দিয়ে ধরে ফেলেছি যখন তাই x লিখছি। তো x/k এটাকে বলা হচ্ছে তাপরোধ। তাহলে দ্বিতীয়টা তাহলে কত হবে, h2/k2। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা যেহেতু ওহমের সূত্র মানছে, তাহলে শ্রেণীর ক্ষেত্রে এখন শ্রেণীতে অতএব শ্রেণী সমবায় তুল্য রোধ কি সূত্র, RS = R1 + R2, এইভাবে শিখে এসেছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যোগ হবে যতগুলো রোধ, তাহলে যোগ করে দিতে হবে। তাহলে এখানে কত হবে, তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ কত, RS = তাহলে হবে x1/k1 প্লাস x2/k2, এটা কমন যাচ্ছে বলে ইনটু 1/n। এবার টোটালটাকে যদি শ্রেণী কখন তুল্য বলা হবে, এই দুটো পরিবাহীর পরিবর্তে যদি একটা পরিবাহী ব্যবহার করে যদি দু প্রান্তে উষ্ণতা পার্থক্যটা একই রাখি, কেমন ভাবে রাখি, তো সেখানে দেখো তো দুটোর পরিবর্তে একটা তুল্য, দুটোর পরিবর্তে একটা, যেটা মিডিয়ামের কেটা হলো ks, দৈর্ঘ্যটা হচ্ছে এদের যতটা মোট ততটাই, দ্যাট ইজ x1 + x2, এরিয়াটা a, টেম্পারেচার θ1 - θ2 ডিফারেন্স। তাহলে এই ক্ষেত্রে কিউ যা হবে, তাপ পরিবহন যা হবে, এটার ক্ষেত্রেও কিউটা সমান হবে, সেটা নিয়ে ভাবা যায়, সেটা দিয়ে আমরা করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে যদি লিখি, তাহলে এর ক্ষেত্রে তুল এই কত, এর ক্ষেত্রে তাহলে লিখতে পারি RS টা কত লিখতে পারি, x1 + x2 বাই ks × a। তুল্যর ক্ষেত্রে তাহলে এটা লেখা যায়। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, দেখো এখান থেকে কম্পেয়ার করে, তাহলে ks অতএব x1 + x2 বাই ks = পেয়ে গেলাম x1/k1 প্লাস x2/k2, বা ks পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, x1 + x2 বাই x1/k1 প্লাস x2/k2, দ্যাট ইজ summation of x by summation of x/k। যদি অনেকগুলো থাকে, 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা যতই থাক, তার ক্ষেত্রে কি করতে হবে, x গুলোকে যোগ করতে হবে, বাই কি করে দিতে হবে, x/k গুলোকে যোগ করে সেটাকে ভাগ করে দিলেই আমরা তাপরোধটা পেয়ে যাচ্ছি, তুল্য তাপরোধের মান কত। এবং তাপরোধ বলছি, এটা হচ্ছে কেসটাকে বলা হচ্ছে তুল্য
তাপ, খুব ইম্পর্টেন্ট, অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, থিওরির জন্য ইম্পর্টেন্ট, প্রমাণটা খুব আসে, ভালো করে বুঝে নিতে হবে। তুল্য তাপ পরিবাহী তাপ। শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, কনসেপ্টে তোমাদের যেই মেন নিটের জন্য লাগবে, সেই জন্য ভালো করে সূত্রটা কি করে আসছে, তাহলে সামেশন অফ x বাই সামেশন অফ x বাই k। তাহলে x গুলোকে, বেধগুলোকে যোগ করতে হবে, দৈর্ঘ্যগুলোকে যোগ করে তাকে ভাগ করব কি দিয়ে, x বাই k গুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টের x বাই k গুলো নির্ণয় করে সবগুলোকে যোগ করে দিলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক আমরা পেয়ে যাব। এটাকে আর কিভাবে প্রমাণ করতে পারি, তাহলে এটা হচ্ছে তুল্য, দুটোর পরিবর্তে একটা। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে কিউ বাই টিটা সব ক্ষেত্রে সমান হবে, সেটার কনসেপ্ট থেকে একটু দেখি। এটা মুছে দিই। এটা হচ্ছে ওহমের সূত্র কনসেপ্ট থেকে বললাম, তুল্য রোধ নির্ণয় করে। এবার যদি আমরা স্টেডি স্টেটে কি হবে, কিউ বাই টিটা কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে কিউ বাই টিটা কত, প্রত্যেকটা অংশে কিউ বাই টি সমান হবে। তাহলে এখানে কিউ বাই টিটা কত, ks a θ1 minus θ2 by x1 plus x2। এগুলোর ক্ষেত্রে কত, এই পার্টের ক্ষেত্রে k1a θ1 minus θ by x1। এই ক্ষেত্রে কত, k2a θ minus θ2 by x। ওকে, তাহলে যদি সংযোজন করি, আমরা যদি সংযোজন করি k গুলোকে নিচে, এদিকে যদি আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, সংযোজন করে কি পাচ্ছি, এদিকে পাচ্ছি দেখো k গুলোকে যদি নিচে নামিয়ে দিই তাহলে পাচ্ছি θ1 minus θ plus θ minus θ2 by x1 by k1 plus x2 by k2। ওকে, আর এটা থেকে কি পেয়েছি, এটা তার মানে কত হলো, আলটিমেটলি কত চলে এলো, থিটাটা কেটে যাচ্ছে, দ্যাট ইজ θ1 minus θ2 by x1 by k1 plus x2 by k2। ওকে, এটা একটা পেলাম, দ্যাট ইজ কিউ বাই টি। তাহলে এটাই, তাহলে কিউ বাই টি কম্পেয়ার করলে অতএব এটাও তাহলে কিউ বাই টি, সংযোজন করলে যেটা পাই সেটাই একই হবে। ওকে, একটা এ আছে বটে, একটা এ রাখতে হবে, একটা এ আছে। তাহলে যদি কম্পেয়ার করি, তাহলে এই সূত্রের এটাও কিউ বাই টি, এটাও কিউ বাই টি, তাহলে কম্পেয়ার করলেই আমরা পেয়ে যাচ্ছি, অতএব কম্পেয়ার করে পাচ্ছি x1 plus x2 by ks equals to x1 by k1। মানে এটাকে নিচে নামাও, দিয়ে তুলনা করো, দেখো এখানে আছে কত, a into θ1 minus θ2, এখানে উপরে আছে a into θ1 minus θ2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সূত্র আগে পেয়েছি, ওহমের সূত্র অ্যাপ্লাই করে, এখানে স্টেডি স্টেট অ্যাপ্লাই করে এবং সংযোজন, গাণিতিক সংযোজন সূত্র ব্যবহার করে আমরা একই জায়গায় চলে এসেছি এবং বুঝতে পারছি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাপ সঞ্চালনের ক্ষেত্রে সংযোগ স্থলের উষ্ণতা পেয়ে গেছি এবং আর কি পেয়ে গেছি, তুল্য তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয় সেটাও আমরা পেয়ে গেছি ভালোভাবে। এরপর আমরা চলে যাব, তাহলে শ্রেণী সমবায়টা আমরা বুঝে নিলাম। এরপর চলে যাব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, ধরো একটা দুটো বা তিনটে রোধ যদি যুক্ত থাকে সমান্তরালে, তাহলে যে কারেন্টটা পাঠাবো, প্রবাহ মাত্রা পাঠাবো, সেটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাবে। এখানেও যতখানি তাপ পাঠাবো সেটা বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে, গিয়ে দ্বিতীয় প্রান্তে গিয়ে পৌঁছবে। আচ্ছা, দেখি সেটা তাহলে কেমন হয়। সূত্রগুলো ভালো করে রেডি করতে হবে। সংযোগস্থলের উষ্ণতা বার করতে গেলে তোমরা সবসময় কিউ বাই টিটা কনস্ট্যান্ট ধরে নিয়ে ইকুয়াল করবে, দিয়ে সেখান থেকে বার করার চেষ্টা করবে। এবার চলে আসি সমান্তরাল সমবায়।
সমান্তরাল সময় ধরো কতগুলো দুখানে এরকম অংশ আছে, এটা একটা পার্ট, সমান্তরালে জুড়ে দিই, নিচে আর একটা দিয়ে দিই, এটা সমান্তরাল হল। এদিকে টেম্পারেচার θ1, এদিকে θ2, এদিক থেকে এদিকে হিট ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ Q1 গ্রেটার দ্যান Q2। তো এখান থেকে এখানে মোট যে তাপটা যাবে, দুটো যে এখানে যদি বলি Q তাপ যাচ্ছে, সেই তাপের একটা অংশ এখান দিয়ে যাবে, একটা অংশ এটার ভিতর দিয়ে যাবে। দুটোর ক্ষেত্রে সমান হচ্ছে x। এটার এরিয়া বললাম A1, এটার এরিয়া A2, এটা মোট তাপ Q, T সময় পরিবাহিত হচ্ছে। এটার মিডিয়ামের থার্মাল কন্ডাক্টিভিটি K1, এই মিডিয়াম K2, দুটো আলাদা মিডিয়াম, দুটো এরিয়া আলাদা। মোটটা একদম দেখো প্রবাহ তড়িতের মতন যেমন শিখেছো তোমরা, সমান্তরালে ভাগ হয়ে গেল, গিয়ে আবার জুড়ে বেরিয়ে গেল। তাহলে প্রথমটার ক্ষেত্রে কতখানি কিউ যাচ্ছে, এখান দিয়ে Q1 তাপ যাচ্ছে, মানে Q2, তাহলে Q সমান অবশ্যই Q1 প্লাস Q2 হবেই মোট তাপ। তাহলে Q1 টা কত, K1 A1 θ1 minus θ2 T by x, x টা কনস্ট্যান্ট, দুটো একই দৈর্ঘ্য যাচ্ছে। Q2 কত, K2 A2 θ1 minus θ2, নতি মাত্রাটা কনস্ট্যান্ট, T by x, কারণ এখানে টেম্পারেচার ডিফারেন্সটা কনস্ট্যান্ট, দুটোর স্ল্যাবেরই আর দুটোর থিকনেসটা বা লেন্থটা, এফেক্টিভ লেন্থটা, আগে ছিল এফেক্টিভ এরিয়া কনস্ট্যান্ট, এখানে এফেক্টিভ লেন্থ কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি K1 A1 প্লাস K2 A2 ইনটু θ1 মাইনাস θ2 T বাই x। এবার এটা হলো Q। এবার যদি একটা ধরে নিই, দুটোর পরিবর্তে একটা, যে দুটোর পরিবর্তে একটা ধরবো, এটা যদি এখানে আঁকি, তুল্য যে মাধ্যম, এখান দিয়ে মোট তাপ যাচ্ছে Q, এই কিউটা কি অবশ্যই কখন তুল্য বলা হবে, যখন এখানে কতগুলো সমান্তরালে মোট প্রত্যেকে যতটা করে তাপ যাচ্ছে তাদের সমষ্টি মোট যে তাপ সেটা এর ভেতর দিয়ে একাই যেতে পারবে। আর একটা কন্ডিশন হচ্ছে এর যে এরিয়াটা হবে, এটা অবশ্যই হতে হবে এদের সমগ্র ক্ষেত্রফলের সমান। এটা মিডিয়াম Kp, মাধ্যমের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক Kp, আর থিকনেসটা একই x, এদিকে টেম্পারেচার θ1, এদিকে θ2। তাহলে এই ক্ষেত্রে কিউটা কত হবে, এই ক্ষেত্রে কিউটা হবে Kp A1 প্লাস A2 θ1 মাইনাস θ2 T বাই x। তাহলে এই দুটোকে, তাহলে এটা তুল্যর ক্ষেত্রে এটা আলাদা করে যেটা, তাহলে তুল্য ক্ষেত্রে কি হতে হবে, কন্ডিশন কি, এরিয়াটা এখানেও কিউ ইনপুট, এখানে কিউ আউটপুট, তাহলে দুটো কিউটা সমান বা কিউ বাই টি সমান। তাহলে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি কোন জায়গাটা, এর যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে এটার সঙ্গে সমান, কারণ বাকি অংশগুলো পুরোটাই সিমিলার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং Kp ইনটু A1 প্লাস A2 সমান K1 A1 প্লাস K2 A2। তাহলে Kp পেয়ে গেলাম K1 A1 প্লাস K2 A2 বাই A1 প্লাস A2। তাহলে সমান্তরালের ক্ষেত্রে Kp হবে সামেশন অফ Ka বাই সামেশন অফ A। তাহলে Ka গুলোকে প্রত্যেকটা মাধ্যমের K আর A গুলোকে গুণ করে যোগ বাই মোট ক্ষেত্রফল করলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক পাওয়া যাবে। এটাকে একটা সূত্র সামেশন। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল
সমবায়ের ক্ষেত্রে যে সূত্র সেটা স্পষ্টভাবে বুঝে গেছে। ওখানেও সমান্তরালে এখানে যে তুল্য রোধটা বার করতে চাই সেটা দিয়ে দেখি। তুল্য রোধের কনসেপ্ট থেকে যদি বার করি সেটা কত আসে, এটা মুছে দিলাম এই জায়গাটা, তোমরা ঠিক করে লিখে নেবে। তুল্য রোধের ধারণা থেকে যদি বলি, তুল্য রোধের ধারণা থেকে প্রথম মাধ্যমের রোধ কত, প্রথম মাধ্যমের রোধ R1 যদি বলি তাহলে সেটা কত হচ্ছে x/k1A1। দ্বিতীয় মাধ্যমের রোধ কত হচ্ছে তাপ রোধ x/k2A2। আর তুল্যর ক্ষেত্রে কত হচ্ছে RP x/kp*A1 প্লাস। তাহলে তুল্য রোধের সূত্রের ধারণা থেকে 1/rp সমান্তরালের সূত্র কি 1/r এর সমষ্টির সমান। তাহলে এই সূত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কত আসছে দেখো, দু সাইডে বসিয়ে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি kp*A1 + A2 সমান 1/, আছে উল্টে যাবে, বাই x, x গুলো কেটে দিলাম মনে মনে, তাহলে হলো k1A1 প্লাস k2। তুল্য রোধের ধারণা থেকেও আমরা জিনিসটা বার করতে পারি, সেটা সব বইতে থাকে না, আমি করিয়ে দিলাম, তোমরা এই কনসেপ্টটাও কাজে লাগাবে। এইচসি ভার্মাতে এইভাবেই প্রসিডিওরটা ফলো করে। তুল্য রোধের ধারণা থেকে যেহেতু এখানে ওহমের সূত্র কাজে লাগাতে পারি, তাহলে আমরা এখানে এই সূত্র অবশ্যই প্রয়োগ করতে পারবো। এটা করলাম কি থেকে, তুল্য রোধে ধারণা। সমান্তরালে তুল্য রোধের ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি হয়, সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা একই সূত্র পেয়ে গেলাম সামেশন অফ কে এ বাই সামেশন অফ এ। এখান থেকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করা যাবে, তুল্য রোধ বললেও নির্ণয় করা যাবে, বা এইভাবেও আমরা করতে পারি মোট যে তাপ, প্রত্যেকটা অংশের মোট তাপটা যোগ হয়ে চলে যাচ্ছে, সেই কনসেপ্ট থেকেও আমরা এটা করে ফেলতেই পারি। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা শিখে নিলাম, শ্রেণী এবং সমান্তরাল সমবায়। এর পরবর্তী যে আলোচনায় চলে যাব আমরা তাপ ব্যাপনতা। ডিফিউশন বা তাপের ব্যাপন। তো দেখো, যখন আমরা শিখেছি যখন একটা প্রান্তে কোনো পরিবাহী দণ্ডে উত্তপ্ত করা হবে তখন প্রত্যেকটা অংশের উষ্ণতা বৃদ্ধি পাবে। তো এই উষ্ণতা বৃদ্ধিটা নির্ভর করছে দুটো বিষয়ের উপর, তাপের শোষণ এবং তাপের পরিবহন। তো যেটা এঁকেছিলাম সেটা দিয়েই শুরু করি। তো ছোট্ট একটা এলিমেন্টারি পার্ট যদি নিয়ে নিই, এদিকে হায়ার টেম্পারেচার, এদিকে লোয়ার টেম্পারেচার, দিস ইজ 3dx, এরিয়া ক্রস সেকশন এ। সেক্ষেত্রে এই মাধ্যমের ধরে নিচ্ছি, মাধ্যমের উপাদানের আপেক্ষিক তাপ সমান S, তাহলে এবং ঘনত্ব সমান রো। এই উপাদানের ঘনত্ব যে মাধ্যমে হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে ঘনত্ব আলাদা, আপেক্ষিক তাপ আলাদা। তো দণ্ডের কি অবস্থায়,
হচ্ছে স্থিত পূর্বাবস্থা, দণ্ডের স্থিতা পূর্বাবস্থায় মানে বা স্থির পূর্বাবস্থায় প্রতিটি অংশের উষ্ণতা বৃদ্ধি কতখানি উষ্ণতা বাড়বে সেটা নির্ভর করছে কিসের উপর? দুটো। এক নম্বর হলো বিকিরণটা তো বেরিয়ে চলে গেল, তাহলে কে কে পড়ে থাকলো? শোষণ আর পরিবহন। আচ্ছা, বৃদ্ধি নির্ভর করে এক নম্বর শোষণ, দু নম্বর পরিবহনের উপর। এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে। তার মানে যদি মনে করি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে, সুতরাং এই যে ক্ষুদ্র অংশটা ধরেছি dx, ক্ষুদ্র অংশের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কতখানি তাপ শোষণ হবে? উষ্ণতা বৃদ্ধি মানে mst, শোষিত তাপ কত? m কত? দেখো, ভলিউম হলো adx, m হলো আয়তন ইনটু ঘনত্ব, তাহলে আয়তন হলো adx, a হলো ক্ষেত্রফল, dx টা বেদ ইনটু রো, তাহলে ভর পেলাম, এটা ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে a s রো dx, তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে তাপগ্রাহিতা। তাই শোষিত তাপ সেটাই হলো তাপগ্রাহিতা। তাহলে তাপগ্রাহিতা হলো a রো s dx, তাহলে একক আয়তনে তাপগ্রাহিতা কত? অতএব প্রতি একক আয়তনে তাপগ্রাহিতা কত হবে? তাহলে আয়তন মানে হচ্ছে a ইনটু x, তাহলে রো ইনটু s, তাহলে একক আয়তনে তাপগ্রাহিতা হলো ঘনত্ব ইনটু আপেক্ষিক তাপ। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এটা। এবার আমরা কি শিখেছি? কোন পরিবাহী দু প্রান্তে স্টেডি স্টেটে গিয়ে পরিবহনের ক্ষেত্রে, এটা মুছে দিলাম, তাহলে স্থিতাপূর্ণ অবস্থায় এটা শোষণ। তো এখন পরিবহনের জন্য পরিবহন ঘটে যেমন, তাহলে q বাই d টা কত হয়? k a ডেল থিটা t বাই x, ডেল x ও বলতে পারি, dx d থিটা dx বলি, আর এই ব্যাপারটা ক্লিয়ার হবে, d থিটা dx, এটা dq dt, এটা হয়। তো সেই ক্ষেত্রে হারটা তাহলে কত? তাহলে এই ক্ষেত্রে হার কত? এখন তাপ পরিবহনের হার যদি একক ক্ষেত্রফলে ও একক নতিমাত্রা, এটা নতিমাত্রা বলে, একক নতিমাত্রায় সমান, তাহলে কত? সমান তাহলে কে? এই দুটো যদি এক হয়, ক্ষেত্রফলটা এক, একক ক্ষেত্রফল মানে একক নতিমাত্রা, তাহলে দুটোই সমান, তাহলে সেই ক্ষেত্রে তাপ পরিবহনের হারটা হলো কে? তো এবার এই যে দুটো রাশিমালা পেলাম, একক আয়তনে তাপগ্রাহিতা আর তাপ পরিবহনের হার প্রতি একক ক্ষেত্রফলে এবং প্রতি একক উষ্ণতার নতিমাত্রায়, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে তাপ ব্যাপনতা। এটাই ঠিক করে দেবে তাপ পরিবহনের হারকে। তাপ পরিবহনের হার নির্ভর করে কিসের উপর? এই রাশিমালাটার উপর,
যেটাকে বলা হচ্ছে তাপ ব্যাপনতা। তো তাপ ব্যাপনতা হলো এই দুটোর অনুপাত। তো k বাই রো s, k বাই রো ইনটু s মানে কি হলো তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রহিতা। এই অনুপাতটি তাপ পরিবহনের হারকে কি পরিমাণ তাপ পরিবহন হবে সেই যে হারটা k বাই রো s, তাহলে কি হলো একটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপ একক আয়তনে তাপ পরিবহন হারকে এবং উষ্ণতা বৃদ্ধির হারকে ঠিক করে। কতখানি উষ্ণতা বৃদ্ধি হবে সেটাই এই অনুপাতের উপর নির্ভর করে। এটাকে চিহ্নিত করে x দিয়ে, x সমান হচ্ছে k বাই রো s, এটাকেই বলা হচ্ছে তাপ ব্যাপনতা। কারণ উষ্ণতা বৃদ্ধি কতখানি পাবে সেটা নির্ভর করে পরিবহনের উপর। তো সেই কারণে k বাই রো s টার উপর প্রধান নির্ভর করে উষ্ণতা বৃদ্ধিটা কতখানি হবে দুটো বিষয়ের উপর, ফার্স্ট পার্ট পরিবহন, সেকেন্ড পার্ট শোষণ। তাহলে k টা হলো তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রহিতা, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে তাপ ব্যাপনতা। তো তাপ ব্যাপনতার আমরা যদি এককটা হিসাব করি বা মাত্রাটাকে দেখে নিই কি আসে। আচ্ছা, k বাই রো s, দেখো আমরা একটুখানি এই জায়গাটা বুঝে নিই। q সমান হচ্ছে mst, q এর ডাইমেনশন mst সমান m টাকে লিখলাম ভলিউম ইনটু রো s ইনটু t। তাহলে রো s এর যে ডাইমেনশন হবে সেটা হচ্ছে q বাই ভলিউম ইনটু টেম্পারেচার। তাহলে k টা কত, তাহলে যদি ডাইমেনশনাল ফর্মুলা বার করি, k হচ্ছে একটা করছি ml t ইনভার্স 3 থিটা ইনভার্স 1। এটা ছিল থার্মাল কন্ডাক্টিভিটির মাত্রিক সংকেত। ওরেসটা তাহলে কত হবে q বাই vt, q টা কত ml স্কয়ার t মাইনাস 2, ভলিউম হচ্ছে l কিউব ইনটু t হলো উষ্ণতা। ওকে, তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কি থাকছে, m থাকলো না। আচ্ছা, একটু হিসাব, তাহলে এটা উপরে গেল l টু দি পাওয়ার 4 বাই, তাহলে ইট ইজ l স্কয়ার t ইনভার্স, দেখো এটা থিটা যদি উপরে যায় মাল্টিপ্লাই হয় তাহলে কেটে যাবে, তাহলে l স্কয়ার t ইনভার্স মানে ক্ষেত্রফল প্রতি সেকেন্ড, এরিয়া পার টাইম, এরিয়া পার টাইম এই ধরনের একটা। তাহলে একক ক্ষেত্রফল, একক সময়ে বা ক্ষেত্রফল বা এই সময় এর যে মাত্রিক সংকেত সেটা হচ্ছে আমাদের তাপ ব্যাপনতার, মানে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, এটা দিয়ে আমরা বলতে পারি, বা সেমি স্কয়ার সেকেন্ড ইনভার্স। এখান থেকে আমার তাপ ব্যাপনতার বিষয়টা কি এবং সেটা উষ্ণতা বৃদ্ধির হারকে কিভাবে ঠিক করে দিচ্ছে দুটো বিষয়ের উপর। কারণ উষ্ণতা বৃদ্ধিটা কত পাবে সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে শোষণ এবং একটা পরিবহন। তো এই যে অনুপাতটা, এই রাশিমালাটাই উষ্ণতার বৃদ্ধির হার যে স্থিতা পূর্বাবস্থায়, কারণ তখনও স্টেডি স্টেট আসেনি, সেই অবস্থায় এটা ঠিক করে দেবে উষ্ণতার বৃদ্ধির হারকে। তো এই অনুপাতকে বলা হচ্ছে তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা, থার্মাল ডিফিউসিভিটি। তো এই অনুপাত কি বিষয়টা শর্ট কোশ্চেন হিসেবে খুব আসে, অঙ্কের ক্ষেত্রে লাগে। সূত্রটা খেয়াল রাখবো, মাত্রিক সংকেতটা খেয়াল রাখবো, ভালো করে বুঝে নেবো। ওকে, তো এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। শ্রেণী সমান্তরাল সমবায় শিখে নিলাম, তাপ ব্যাপনতা শিখে নিলাম, তাপীয় রোধ সংক্রান্ত বিষয়গুলো দেখে নিলাম। এরপর চলে যাব আমরা পরবর্তী আলোচনার বিষয়, একটু বোর্ডটা পরিষ্কার করে নিলাম। তো পরিবর্তনশীল বেধের ক্ষেত্রে তাপের পরিবহন খুব ইম্পর্টেন্ট, সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, প্রমাণটাও গুরুত্বপূর্ণ।
মানে মেনলি যেই নিট এই ধরনের পরীক্ষার জন্য সূত্রটা, এটা ইন্টিগ্রেশনের একটা সূত্র, তো তোমাদের হয়তো বোর্ড এক্সামে প্রমাণ করতে দেবে না, কিন্তু অঙ্ক আসতেই পারে। তো কোথায় পরিবর্তনশীল দেখবে, যখন শীত প্রধান দেশে টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে, তখন আমাদের নদী বা সমুদ্র যাই হোক না কেন, মেরু অঞ্চলের যে স্থানগুলো তার উপর আস্তে আস্তে বরফটা জমে, এবং সেটা সময়ের সঙ্গে কিন্তু আস্তে আস্তে থিকনেসটা বাড়ে। তাহলে সেখানে কিন্তু তাপের পরিবহন হচ্ছে, কারণ ভেতরের জলের টেম্পারেচার 0 আর বাইরেটা দেখা গেল নেমে গেছে 0, 1, 2, 3, 4, 4-এ গিয়ে জানি ব্যতিক্রান্ত প্রসারণের যে ঘটনা। তো পরিবর্তনশীল বেদের ক্ষেত্রে তো ধরো কোন একটা সময় এখানে একটা অংশ ধরে নিই, তার একটা ক্রস সেকশন, এখানে বরফ জমেছে, বাইরের টেম্পারেচার -θ, টেম্পারেচারটা 0-র নিচে নেমে গেছে, এখানে 0, 1, 2, 3 আর নিচে গিয়ে 4। তোমরা জানো 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, সেই জন্য জলটা নিচে চলে যায়। এটাকে কাজে লাগিয়ে শীত প্রধান দেশে আমাদের কি ঘটে, এখানে একটা x, এখানে একটা বরফ জমে গেছে উপরে। তো আমরা এর উপর থিকনেসটাকে আরো বাড়তে কত সময় লাগে সেটা বার করব, এবং বেশ কিছু সূত্র সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়টা দেখে নেব। শীত প্রধান দেশে যখন উষ্ণতা 0-র নিচে চলে যায়, তখন বরফটার বেদ আস্তে আস্তে বৃদ্ধি পায়, বরফটা জমতে থাকে। কোনো সময় ধরে নিচ্ছি, কোনো মুহূর্তে মানে t = t সময়, কোন একটা সময় সেটাকে আমরা t সময় ধরব। t সময় বরফের বেগ x, এটা x বেগের একটা বরফ জমেছে। যে সময় আমরা দেখেছি তার আরো dt সময় পর দেখছি, একটু কিছু সময় পরে, ক্ষুদ্র সময় পর আরো dt সময় পর বরফের বেগ dx পরিমাণ বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল? কারণ ভিতরের টেম্পারেচারটা বেশি, বাইরেটা কারণ তাপ ছাড়ছে, তাপ ছেড়ে দিচ্ছে, মানে বরফের জমে যাওয়ার জন্য যে লিন তাপ সেটা এই জল থেকে গ্রহণ করছে, তার ফলে আস্তে আস্তে বরফের থিকনেসটা বাড়তে থাকছে। ঠিক আছে, বরফটা আস্তে আস্তে থিকনেসটা বাড়ছে। তো ধর এর উপর একটা dx, এই ছোট্ট একটা অংশ, এটা dx, dt সময় এতখানি বরফের থিকনেস বেড়েছে। ওকে, dt সময় অতটা বেড়েছে। এই যে এরিয়াটা ধরে নিই, এই পৃষ্ঠতলের ক্ষেত্রে বলে পৃষ্ঠতল পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান a, আর বরফের উপাদানের ঘনত্ব ρ, আপেক্ষিক তাপে, সেগুলো আমরা জলের আপেক্ষিক তাপ, জল থেকে নিচ্ছে, তাহলে তাপটা ট্রান্সফার হচ্ছে এখান থেকে এখানে, তাপ বেরিয়ে যাচ্ছে। তাহলে কতখানি তাপ ছেড়েছে? অতএব বর্জিত তাপ কত? dt সময় কত হবে? থার্মাল কন্ডাক্টিভিটি বললাম k, বরফের উপাদানের থার্মাল কন্ডাক্ট, তাহলে k, এরিয়াটা a, টেম্পারেচার ডিফারেন্স কত? 0 মাইনাস থিটা, টাইম কত? dt, কতখানি জায়গা পাচ্ছে বরফ বেরোনোর জন্য? x, দ্যাট ইজ dq। এই তাপটা বর্জন হয়েছে বলেই কিন্তু বরফটা জমেছে, কারণ এই বর্জিত তাপটাই হচ্ছে জমে যাওয়া বরফের জন্য যতখানি তাপ বর্জন করা দরকার, তাপ গ্রহণ করলে গলবে,
জমার ক্ষেত্রে কিউ সমান ml বা গলনের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি m কত, যতখানি বরফ জমেছে তার ভর কত, ভলিউমটা হলো AdX, এরিয়াটা ধরেছি a, থিকনেসটা x, তাহলে ভর কতখানি বরফ জমেছে, আয়তনটা কত AdX, ঘনত্ব রো, রোটা হচ্ছে বরফের ঘনত্ব, তাহলে হলো AdX, লিনটা হচ্ছে l, তাহলে ml সমান k a, 0 মাইনাস টেম্পারেচার ডিফারেন্স, ভেতরে 0 বাইরে মাইনাস থিটা, তাহলে হলো থিটা dt বাই x, তাহলে dx dt কত হলো, বরফের জমার হার, বেগ বৃদ্ধির হার কত, dx dt পেয়ে গেলাম k বাই রো lx, রোলেক্স, রোলেক্স বলে একটা ঘড়ির কোম্পানি হয়, k বাই রোলেক্স, রো lx, রোলেক্স। ওকে, এটা হচ্ছে কি বের হলো, বরফের বেগ বৃদ্ধির হার, k একটা থিটা থাকবে, k থিটা বাই রো lx, এটা হচ্ছে বেগ, অঙ্ক আসে বৃদ্ধির কত হারে বরফটা জমছে, সেটা হচ্ছে k থিটা বাই রো lx, রোলেক্স মনে রাখবো সূত্রটা, রোলেক্স কোম্পানি। তো এটা একটা হলো, টাইম কত, কত সময়, তো বললাম থিকনেস ছিল x1, কোন সময় সেখান থেকে x2 যাবে, কত সময় লাগবে, dt সময় বেড়েছে dx, তাহলে x1 থেকে x2 হতে কত সময় লাগবে, যদি বা তাহলে এটা মুছে দিলাম জায়গা, এবার ক্যালকুলেশনটা এখানে করে দিই, আজকের আলোচনা এখানেই শেষ করব, অনেক কিছু ছোট ছোট বিষয়গুলো আলোচনা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট টপিক। যদি বরফের বেগ x1 থেকে বৃদ্ধি পেয়ে x2 হয়, তবে তাহলে x1 থেকে বেরো যদি x2 হয়, তবে প্রয়োজনীয় সময় সমান t। প্রথমে ছিল t, 0 সময় একদম শুরুতে ছিল, শুরুর টাইমটাকে ধরলাম 0, তাহলে এখান থেকে জানি dt টা কত, dt চলে আসছে rho lx rho l by k theta into x dx, x এর মান কত থেকে কত, x1 থেকে x2, টাইম বললাম শুরুতে ছিল টাইম 0, কত সময় লেগেছে t, তাহলে t পেয়ে গেলাম rho l by k theta, x2 2 k theta 2 হবে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, কারণ x এর ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2, 2 টা বাইরে লিখলাম, উপরের লিমিট বসানো হলো x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, তোমরা ভালো করে পড়বে। ওকে, তাহলে টাইমটা কত লাগছে, x1 থেকে x2 হতে rho l বাই 2 k থিটা ব্র্যাকেটে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, আর এটা হচ্ছে প্রয়োজনীয় সময়, আর এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার কত, k থিটা বাই rho lx, rho lx হচ্ছে একটা ঘড়ির কোম্পানি, মনে রাখবো, সূত্রটা মনে থেকে যাবে, k থিটা বাই rho lx, সূত্রটা মজা করে মনে রাখতে হবে, তাহলে মজা করে পড়লেই সবকিছু মজা করে মনে রাখতে হবে, নাহলে হবে না, শুধুমাত্র ওই কতগুলো সূত্রটাকে সূত্রের মতন ভাবলে কিন্তু চলবে না, ভালো করে পড়তে হবে, ঠিক আছে বাবা। তো সেটা দেখো তোমরা, তো এগুলো পড়িয়ে দিলাম আজকে, তো এই অবধি হলো তাপ সঞ্চালন, তো ভালো করে পড়তে থাকো আর পুজো কাটাতে থাকো আনন্দ করে, এখন তো আনন্দ করার সময়, কদিন পরে আনন্দ করা থাকবে, তোমার শুধু পড়াশোনা করতে হবে, সবসময় আমি অনেক অনেক ভিডিও দিতে থাকবো আর তোমরা পড়াশোনা করতে থাকবে। তো যাই হোক, ভালো করে পড়ো, আর আজকে বলেই শেষ করছি, আবার নেক্সট দিন পরবর্তী অংশ দুটো ভিডিওতেই তাপ সঞ্চালন কমপ্লিট, মিনিমাম আজকে দিলাম, তো ধরো আজকে কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার বা রবিবার, রবিবারে মোস্ট প্রবাবলি সেকেন্ড ভিডিও তোমরা পেয়ে যাবে, তার মধ্যে কমপ্লিট করে ফেলার চেষ্টা করো, ঠিক আছে, ভালো করে পড়ো। এটা শেষ হলেই চলে যাবো আমরা আমাদের লাস্ট ইউনিট
ওয়েভ অ্যান্ড অসিলেশন, সেখান থেকে 10 মার্কস আসে। এই অধ্যায় ইউনিটে আরও দুটো চ্যাপ্টার, এই ইউনিট বলবো না, এর আগের ইউনিট যেটা, এই ইউনিটে তো 3টে ছিল, বলেই দিয়েছি। থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা, কাইনেটিক থিওরি, গ্যাসের গতিতত্ত্ব আর হিট কন্ডাকশন, তাপ সঞ্চালন বা তাপের পরিবহন। তো আর এই 3টে ইউনিট থেকে 10 নম্বর আসে, 10 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। তো এই ইউনিটটা শেষ করে আমাদের আগের যে ইউনিট ছিল যেখানে আমরা কঠিন তরল গ্যাসের প্রসারণ এগুলো পড়িনি এখনো, তো ওগুলো আমরা পড়াবো। কঠিন তরল গ্যাস তাপ প্রসারণটা খুব সহজ, তোমরা পড়ে এসেছো ছোটবেলায়, ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, ওগুলো থেকে ছায়া প্রকাশনী বা সাঁতরা বা মহাকাশখান থেকে বেশ কিছু গোটা 20-25 করে অঙ্ক করিয়ে দেবো। প্রবলেমগুলোর সাহায্যে থিওরিটা তোমরা রেডি করে ফেলবে, কারণ ওখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসে প্রধানত। থিওরি পোর্শন খুব একটা আসে না, বোর্ডেও আসে না, যেই মেন নিচে তো আসেই না, মানে থিওরি থেকে আমাদের প্রবলেমগুলো করা দরকার, সেগুলো আমি করাবো। আর লাস্ট পোর্শনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তরঙ্গ, ওটা অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার আছে। তরঙ্গ, প্রথমে সরল দোল গতি করবো, কম্পন করবো, তরঙ্গ গতি করবো, শব্দ পড়বো, তরঙ্গের উপরিপাত পড়বো, ডপলার ক্রিয়া পড়বো। 6টা চ্যাপ্টার আমাদের এখনো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাকি আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তরঙ্গের উপরিপাতন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যখন পড়বো ভালো করে বুঝবো, এবং সরল দোল গতিও খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে আশা করি। ওকে, তো তোমরা এগুলো করে নাও, পরবর্তী দিন আমরা পরবর্তী অংশটা নিয়ে চলে আসবো, তার মধ্যে অবশ্যই কমপ্লিট করে ফেলবে। আর কেমন লাগলো বিষয়গুলো জানাতে একদম ভুলে যাবে না, কমেন্ট বক্সে আছেই তোমাদের কমেন্ট জানানোর জন্য, ভালো লাগলেও জানাবে, বুঝতে না পারলেও জানাবে, আর খারাপ লাগলে তো অবশ্যই জানাবে, স্যার একদম বুঝতে পারলাম না, সেটাও জানাবে, কোনো অসুবিধা নেই। আমি দরকার হলে আবার বুঝিয়ে দেবো, আমি বারবার বোঝাতে রাজি। যদি তোমরা প্রশ্ন করো আমি অবশ্যই উত্তর দেবো, সেটা তোমাদের চাহিদার উপর নির্ভর করছে কতটা তোমাদের জানার আগ্রহ আছে। ঠিক আছে, আমি আছি, তোমরা ভালো করে পড়তে থাকো এবং ভিডিওগুলো ভালোভাবে লিখে নিয়ে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে বলি শেষ করো।